জানিস না? ললিতা অরুণকে বলছে, আয় অরুণ তুই জানিস না তোর উদয়ে যুগল ভেঙে যাবে, তোর উদয় যুগল ভেঙে যাবে, তোর উদয় যুগল ভেঙে যাবে, তোর উদয় যুগল ভেঙে যাবে, উদয় যুগল ভেঙে যাবে, তোর উদয় যুগল ভেঙে যাবে, তোর উদয় যুগল ভেঙে যাবে, তোর মালক স্বভাব গেল না রে, তোর বালক স্বভাব গেল না, আকাশে রোজ উদয় হস কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই জায়গায় ললিতা অরুণকে বলছে তোর বালক স্বভাব গেল না কেন? আকাশে যে অরুণ ভোরবেলায় দেখবে মাগো, ভোরবেলার আকাশে একটা লাল রঙের গোলাকার পিণ্ড দেখা যায় আকাশে, ওটাকে সূর্য বলে না, ওটাকে বলছে প্রভাতের অরুণ। ওই অরুণ হচ্ছে আলাদা জিনিস আর সূর্য হচ্ছে আলাদা। অরুণ প্রভাতকালে লাল রঙের গোলাকার পিণ্ড যে অরুণ সেটা আলাদা, আর সূর্য হচ্ছে আলাদা জিনিস। এই অরুণটা কে? আর ললিতা কেনই বা অরুণকে বলছে ওরে অরুণ তোর বালক স্বভাব গেল না, আকাশে রোজ উদয় না হয়ে পারিস না? অকরুণ কোনো বালই অরুণ, অরুণকে বলছে তুই হচ্ছিস বালক অরুণ। এখন প্রশ্ন, ওই অরুণ কি সত্যি বালক নাকি? যে তাকে আজকে ললিতা বলছে তুই বালক অরুণ। ও মাইরা, আকাশে ভোরবেলায় যে লাল রঙের গোল পিণ্ড দেখতে পাই সেটা হচ্ছে অরুণ, আর ওই অরুণ সত্যি বালক অরুণ। এবার শুনে নাও ললিতা কেন তাকে বালক অরুণ বলছে, কেন সে বালক? আর আকাশে সূর্য ওঠার আগে প্রভাতকালে ভোরবেলায় কেন অরুণের উদয় আগে হয়? আকাশের অরুণ হচ্ছে সত্যি বালক। ও মাইরা গল্প করো না, গল্প করো না, জানি গরমে কষ্ট হচ্ছে, খুব কষ্ট, তবু তোমরা গল্প করলে আমার আরো কষ্ট হবে। আর কত চিৎকার করবো বলো, প্রত্যেক দিন চলছে, একটু চুপচাপ থাকো। আকাশের অরুণ সে হচ্ছে সত্যি বালক। কেন সে বালক শুনে না, একটা ছোট্ট ঘটনা বলি, মন দিয়ে শুনো। ঋষি কশ্যপের 12টা স্ত্রী, তার মধ্যে আমি দুটো স্ত্রীর নাম বলছি। একজনের নাম হচ্ছে বিনতা আর একজনের নাম হচ্ছে কদ্রু। কদ্রু হচ্ছে সর্পকুলের রানী আর বিনতা হচ্ছে পক্ষীকুলের রানী। এখন মায়েরা বলো দেখি, একজনের যদি দুটো স্ত্রী থাকে তাহলে দুই স্ত্রীর সম্পর্কটাকে কি বলে? দেখেছো? দুই স্ত্রীর সম্পর্ককে বলে সতীন। সতীনের সম্পর্ক ভালো হয়, দারুণ হয় ভালো খুব কম। যার ভাগ্যে সতীন আছে তার কপালে ভাত ফুটছে, তেঁতুল গুলেছে। সতীনের মধ্যে সম্পর্ক ভালো খুব কমই হয়। এখন কদ্রু আর বিনতা এরা হচ্ছে দুইজনের সতীন। বিনতা আর কদ্রু একদিন এক জায়গায় বসে আছে, আর কদ্রু একটু চালাক চাষি, সর্বকুলের রানী তো, তাই বিনতাকে প্রশ্ন করছে, আই বিনতা, বলছি ইন্দ্রদেবের বাহনের গায়ের রং কি? সাদা। সাদা। বিনতা বলছে সাদা। তখন বিনতার কথা শুনে কদ্রু ঘুরিয়ে বলছে, আই
তুই মিথ্যা কথা বলছিস। ইন্দ্রদেবের বাহনের গায়ের রং হচ্ছে কালো, কিন্তু ইন্দ্রদেবের বাহনের গায়ের রং হচ্ছে সত্যিই সাদা। বিনতা যথার্থই উত্তর দিয়েছে, কিন্তু কদ্রু চালাকি করে ঘুরিয়ে বলছে তুই মিথ্যা কথা বলেছিস। ইন্দ্রদেবের বাহনের গায়ের রং হচ্ছে কালো। না রে সাদা, না না কালো, সাদা সাদা, আমি দেখলাম সাদা সাদা, আমি দেখেছি কালো সাদা। ব্যাস ঝগড়া শুরু। জানো তো সতীনের ব্যাপার, পান থেকে চুল খসলেই হবে। এখন তুই জন্য খুব ঝগড়া, কদ্রু বলছে দাঁড়া থাম, ঝগড়া করে দরকার নেই, নিজের চোখে গিয়ে রেখে এলেই তো হয়, সাদা না কালো তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে। এখন দুইজনে যাচ্ছে ইন্দ্রদেবের বাহনের গায়ের রং দেখতে, দুই সতীনে যাচ্ছে, আর কদ্রু চালাক বেশি তো দূর থেকে দেখছে ইন্দ্রদেবের বাহনের গায়ের রং কিন্তু সাদা, কিন্তু বিনতাকে সে কি বলেছে কালো। তাহলে মনে মনে চিন্তা করছে যে ওকে যে আমি কালো বলেছি এখন কি হবে। যেহেতু সে ছিল সর্পকুলের রানী, তাই যত কালো রঙের সাপ ছিল সব সাপকে ডেকে বলল তোরা গিয়ে ওই ইন্দ্রদেবের বাহনের গায়ে জড়িয়ে 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 সাদা রং ঢেকে একেবারে কালো করে দে। যত কালো রঙের সাপ ছিল গিয়ে ইন্দ্রদেবের বাহনের গায়ে জড়িয়ে 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 সাদা রং ঢেকে একেবারে কালো করে দিল। এবার দূর থেকে কদ্রু চালাক বেশি, তাই কাছে গেল না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আই বিনোদা, বলে ইন্দ্রদেবের বাহনের গায়ে রং দেয়, বলছে কালো। বলছে তাহলে যে তুই বললি সাদা, বলছে তাহলে তুই ভুল বলেছিস। যেহেতু তুই ভুল বলে আমার সাথে ঝগড়া করেছিস, তাই শোন তোকে আজ থেকে সারা জন্মের মতো আমার চরণের দাসী হয়ে থাকতে হবে। ও মাইরা, সেই দিন থেকে বিনতা হলো কদ্রু চরণের দাসী। এখন দাসিত্ব জীবন কাটানো বড্ড কষ্টের বাবা। যারা দাসিত্ব জীবন কাটায় তারাই জানে যে কারো দাস হয়ে থাকার কতটা কষ্ট। দাসিত্ব জীবন আর সহ্য করতে পারছে না। একদিন বিনতা ছুটতে ছুটতে সেই ঋষি কশ্যপের কাছে, মানে স্বামীর কাছে গেল, গিয়ে বলছে স্বামী গো, এই দাসিত্ব জীবন আমি আর সহ্য করতে পারছি না, তুমি কৃপা করে আমাকে দাসিত্ব জীবন থেকে মুক্তি দাও। সেই দিন বাবা ঋষি কশ্যপ বিনতার হাতে দুটো ডিম্ব দান করেছিল, দুটো ডিম্ব দান করেছিল, আর ডিম্ব দুটো হাতে দিয়ে বলেছিল বিনতা এই ডিম্ব দুটি ফুটে যে বাচ্চা বেরোবে সেই বাচ্চাই তোমাকে দাসিত্ব জীবন থেকে মুক্তি দেবে। হরি হরি। এইবার ডিম্ব দুটি বিনতা ঘরে আনলো, দিনের পর দিন চলে যাচ্ছে, ডিম ফুটে বাচ্চা আর বের হচ্ছে না। এদিকে দাসিত্ব জীবনও সে আর কাটাতে পারছে না। মনে মনে চিন্তা করছে স্বামী দুখানা ডিম্ব দিল, ডিম্ব দুটো ফুটে বাচ্চা বের হচ্ছে না, এখন কি হবে। তাই কি করলো, ধৈর্য হারিয়ে গেল তার। ধৈর্য হারিয়ে দিয়ে একদিন বাড়ি এসে একটা ডিম্বকে হাতে তুলে নিয়ে ডিম্বটাকে মাটির মধ্যে আছাড় মেরে ভেঙে দিল। আর যেই ডিম্বটাকে মাটিতে আছাড় মেরে দিল, ডিমটা ভেঙে গিয়ে ছটফট 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 করতে করতে একটা পক্ষী বেরিয়ে এলো। যেই পক্ষীটা বেরিয়ে এলো, পক্ষীটা বেরিয়ে এলো, সেই পক্ষীটা মা বিনোদাকে বলছে ও মা, তুমি আমায় অপুষ্টি অবস্থায় মাটিতে কেন আছাড় দিলে? আমার যে এখনো জন্ম নেওয়ার সময় হয়নি, কেন তুমি আমায় অসময়ে জন্ম দিলে? আমি এখনো পুষ্টি লাভ করিনি, আমি এখনো পুষ্টি প্রাপ্ত হয়নি, আমার জন্ম নেওয়ার সময় এখনো হয়নি, তা তুমি আমায় কেন এই অপুষ্টি অবস্থায় মাটিতে আছাড় মেরে আমার জন্ম দিলে? সেই দিন বিনতা ওই পক্ষীটাকে হাতে তুলে বলেছিল, ওরে আমি তোর মা, আমি তোকে নিজের হাতে মাটিতে আছাড় মেরে জন্ম দিয়েছি, তাই তোর মা হয়ে আমি আজকে তোরে কথা দিলাম,
আজ থেকে আমি তোর নাম রাখলাম অরুণ। চলে যা সূর্যদেবের কাছে, ওই সূর্যদেবের কাছে গিয়ে উত্তাপ গ্রহণ করে পুষ্টি লাভ করবি তুই। আর আমি তোর মা হয়ে বলে গেলাম, আকাশে প্রত্যেক দিন সূর্য উদয় হবার আগে অরুণের উদয় আগে হবে, তারপরে আকাশে সূর্যের উদয় হবে। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা ভোরবেলায় আকাশে যে লাল রঙের গোলাকার পিণ্ডটা দেখতে পাই, ওটা হচ্ছে এই অরুণ। মায়ের আশীর্বাদে আকাশে সূর্য ওঠার আগে অরুণের উদয় আগে হয়। আর সে হচ্ছে বালক। ললিতা বলছে বালক অরুণ। কেন বালক? ওই যে তার জন্ম নেওয়ার সময় হয়নি, মা তাকে অপুষ্টি অবস্থায় ভেঙে দিয়ে জন্ম দিয়েছিল বলে কোনোদিন সে পুষ্টি লাভ করতে পারেনি, তাই সে হচ্ছে চিরকালের বালক। তাই তো আজকে ললিতা বলছে, ওরে তোর বালক স্বভাব গেল না। আর একটা ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল তার নাম ছিল গরুর। ওই গরুরই তার মাতাকে দাসীর জীবন থেকে মুক্তি দিয়েছিল। হরি বল, হরি বল। তাই আজ ললিতা বলছে, তোর বালক স্বভাব গেল না। দেখছিস না রাধা কৃষ্ণ কি সুন্দর জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। চলুন দেখি আজ রাধা গোবিন্দ ললিতা বলছে, ওরে অরুণ, তোর বালক স্বভাব গেল না। দেখ আমার রাধা গোবিন্দ কি করে ঘুমিয়ে আছে, দুইজনে একসঙ্গে জড়াজড়ি। চলুন মায়েরা আজ একটু দর্শন করবো আমার রাধা গোবিন্দের স্বয়ং ভঙ্গিমা, কি করে তারা ঘুমাচ্ছে। দেখো ললিত গলিত বসন সাজ মনি জুত বেনি হনি বিরাজ। ললিত গলিত বসন সাজ ও দেখো চজুরাক মাঝে। রাধা কৃষ্ণ কেমন করে ঘুমিয়ে আছে দেখো। যখন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, অঙ্গের বসন ললিত গলিত, মানে অঙ্গের বসন এলোমেলো হয়ে খুলে পড়ে যাচ্ছে। এখন মায়েরা ঘুমালে বসন ঠিক থাকে থাকে না? এই দেখো কি করে জানলে ঘুমালে বসন ঠিক থাকে? এই যে বাবা গান শুনবে কি সব মোবাইল নিয়ে ব্যস্ত। জয় রাধে। ও মায়েরা এদিকে দেখো, মোবাইল পরে দেখবে, সব রেখে দাও। সারা জীবন মোবাইল দেখবে? বলছি ঘুমালে বসন ঠিক থাকে থাকে না? কি করে জানলে থাকে না? তখন তো ঘুমিয়ে থাকো, ঘুম থেকে উঠে দেখো। ঘুমালে বসন কেমন থাকে আমরা জানি না, তবে যতক্ষণ ঘুমাই না ততক্ষণ কিন্তু বসন ঠিক থাকে। আজকে রাধা কৃষ্ণ যতক্ষণ ঘুমায়নি ততক্ষণ অঙ্গের বসন ছিল, কিন্তু যেই ঘুমিয়ে পড়েছে বসন একবারে এলোথেলো হয়ে খুলে পড়ে যাচ্ছে। ললিত গলিত বসন সাজো মনি জুত বেনি ফনি বিরাজো। রাধা রানীর চুলে আছে একটা লম্বা বেনি, লম্বা কালো রঙের চুলের বেনি। বলো তো মায়েরা, কারো যদি চুলের বেনিটা লম্বা হয়, কালো রঙের লম্বা